আজকে আমরা আলোচনা করতে চলেছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে, অর্থাৎ বিন্যাস ও সমবায় নিয়ে। তো বিন্যাস আর সমবায় এই জিনিসটা কি? দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন নাম্বার, সংখ্যা, সেগুলোকে আমরা বিভিন্ন উপায়ে সাজাতে পারি। তাহলে বিন্যাস এই কথার মানে হচ্ছে আমরা ধরো বিভিন্ন সংখ্যাকে বিভিন্নভাবে সাজাতে পারি। আবার সমবায় সেটা মানেও সাজানো, বিন্যাস মানেও সাজানো, সমবায় মানেও সাজানো। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি বিন্যাস আর সমবায় দুটো মানেই সাজানো হয়, তাহলে এদের ভিতরে ডিফারেন্সটা কি? কিছু তো একটা ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটা জানতে গেলে, বিন্যাস সমবায় এটা সম্পর্কে ডিটেলস জানতে গেলে তোমাকে এই ক্লাসের শেষ অবধি থাকতে হবে। পুরো ক্লাসটা দেখো তোমরা, এক ক্লাসে বিন্যাস সমবায়ের সব কনসেপ্ট আমি দিয়ে দেবো। তো আর দেরি না করে শুরু করা যাক। ধরো আমরা তিনটে অ্যালফাবেট নিলাম, এবিসি। এদেরকে, এই এবিসি কে আমরা কি কি ভাবে সাজাতে পারি? আমরা লিখতে পারি এবি, বিসি, সিএ। ঠিক আছে। আবার কেউ বলবে এবি কে উল্টে দিই বিএ, এটাকে উল্টে দাও সিবি, এটাকে উল্টে দাও এসি। এইভাবেই তো করা যায়। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বিন্যাস কোনটা আর সমবায় কোনটা? তো এক্ষেত্রে তোমাকে যেটা জানতে হবে যে বিন্যাস আর ক্রমের ক্ষেত্রে, বিন্যাস এই ক্ষেত্রে ক্রম অর্থাৎ অর্ডার এটি কিন্তু বিবেচ্য। বিন্যাসের ক্ষেত্রে সবসময় অর্ডার বা ক্রম এটি বিবেচনা করা হবে। আর সমবায়ের ক্ষেত্রে অর্ডার বা ক্রম বিবেচনাধীন নয়, অর্থাৎ অর্ডার বা ক্রম ম্যান্ডেটরি নয়। খুব আস্তে বলছি, একটু তোমরা ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নাও। এই বিন্যাসের ক্ষেত্রে এবি আর বিএ এই দুটো কিন্তু সেম হতে পারে না, কারণ এর পরের সংখ্যাটা বি, আবার ওদিকে বি এর আগের সংখ্যা এ, তাহলে এক্ষেত্রে ক্রমটা তো মানছে না। তাই বিন্যাসের ক্ষেত্রে এবি আর বিএ এই দুটো নট ইজ ইকাল টু, বাট সমবায়ের ক্ষেত্রে এবি আর বিএ এই দুটো সেম, মানে এদের ভ্যালুটা। আমরা বিন্যাসকে যদি সাজানো বলি, তাহলে সমবায়কে কিন্তু সিলেকশন বলবো। এইটাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে বিন্যাসের ক্ষেত্রে আর সমবায়ের ক্ষেত্রে যে ডিফারেন্সটা, আমরা মূল ডিফারেন্সে আসছি, যে বিন্যাসটা মানেও সাজানো, আবার সমবায় মানেও সাজানো। ঠিক আছে। এক্ষেত্রে সিলেকশন করা হচ্ছে আর ক্রম বিবেচ্য। এই দুটো জিনিস কিন্তু তোমাদের মাথায় একদম গেঁথে নিতে হবে, কারণ বিন্যাস আর সমবায়ের চ্যাপ্টার শুরু করতে গেলেই এই ধারণা আমার লাগবেই। ঠিক আছে। তো পরবর্তী পেজে যাই। নেক্সট পেজে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব এখন, সেটা হচ্ছে কিছু প্রপার্টিস নিয়ে। প্রথমেই যে প্রপার্টিসটা নিচ্ছি সেটি হচ্ছে অ্যাডিশনের প্রপার্টিস। কিসের প্রপার্টিস? অ্যাডিশন। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা যদি কোনো ঘটনা এম এবং এন ভাবে সম্পন্ন হয়, তাহলে ঘটনাটি সমগ্রভাবে n প্লাস n ভাবেই ঘটতে পারে। ঠিক আছে। একটা এক্সাম্পল নিই। ধরো আমি লিখলাম রানাঘাট আর লিখলাম কলকাতা।
তোমাকে রানাঘাট থেকে কলকাতায় যেতে বলা হলো, ঠিক আছে? তুমি কি কি উপায় যেতে পারো? মনে করো R1 একটা উপায়, R2 একটা উপায়, R3 একটা উপায়, R4 একটা উপায়। অর্থাৎ তুমি রানাঘাট থেকে কলকাতায় মনে করো তুমি বাসে যেতে পারো, ট্রেনে যেতে পারো, তুমি প্রাইভেট কারে যেতে পারো, এমনকি তুমি হেঁটেও যেতে পারো, ঠিক আছে? কত উপায় আছে আমার জানার দরকার নেই, আমি বোঝানোর স্বার্থে আমি 4টে উপায় নিলাম, ঠিক আছে? তাহলে আমি টোটাল কত ভাবে যেতে পারছি এইটাই হচ্ছে ব্যাপার। টোটাল 1 2 3 4 রকম ভাবে যেতে পারছি, তাহলে আমার টোটাল যাওয়ার উপায় হচ্ছে 4। বোঝা গেল? 4 উপায়ে যেতে পারি। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটি তোমাকে মাথায় রাখতে হবে যে এই অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু অরের কনসেপ্টটা থাকবে। অর্থাৎ তুমি হয় R1 এ যাবে, নয়তো R2 উপায়ে যাবে। অর অরের কনসেপ্ট থাকতে হবে ম্যান্ডেটরি। হয় তুমি R1 দিয়ে যাও, নয়তো R2 দিয়ে যাও, নয়তো R3 দিয়ে যাও, অথবা R4 দিয়ে যাও। কিন্তু এমনটা নয় তুমি দুটো পথে যাচ্ছ। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সবগুলো ওয়েকে বিচ্ছিন্ন হতে হবে, মানে একই ওয়ে হলে চলবে না, ওয়েগুলো আলাদা দরকার। বোঝা গেল? ওকে, নেক্সট পেজে চলো। এরপরে আমরা মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট দেব, মাল্টিপ্লিকেশন রুলস। সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে, যদি একটি ঘটনা m ভাবে এবং আরেকটি ঘটনা n ভাবে সম্পন্ন হয়, তাহলে ঘটনা দুটি একসঙ্গে mn ভাবে mn ভাবে ঘটতে পারে। ধরো কলকাতা থেকে তোমাকে বলা হলো দীঘায় যাও, দীঘার থেকে তোমাকে বলা হলো পুরীতে যাও। তাহলে ভাবো কলকাতা টু পুরী ভায়া দীঘা। কলকাতা থেকে দীঘাতে যাওয়ার মনে করো R1 একটা পথ, R2 একটা পথ, R3 একটা পথ। আর দীঘা থেকে পুরীতে যাওয়ার জন্য T1 একটা পথ, T2 একটা পথ, T3 একটা পথ, T4 একটা পথ। সে যে পথই হোক, আমি কল্পনা করলাম 4টে পথ আছে। তাহলে ঘটনাটা কি এখানে, আমি প্রথম উপায়ে কলকাতা থেকে দীঘায় 1 2 3টে অর্থাৎ 3টে উপায়ে যেতে পারি। আবার দীঘা থেকে পুরীতে যাওয়ার জন্য কটা উপায় লিখলাম? 4টে উপায়। তাহলে আমার টোটাল উপায় হবে এদের গুণফল, অর্থাৎ 12। এটা মাথায় রাখতে হবে, আমি টোটাল 12টি উপায়ে কলকাতা থেকে পুরীতে যেতে পারি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আশা করি বোঝা গেছে। পরবর্তী পেজ। আচ্ছা, এইবার আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো বলা হলো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করা হলো। তাহলে কি বলা হচ্ছে, n সংখ্যক বস্তু
এই n সংখ্যক বস্তুর ভিতর থেকে আমি r সংখ্যক বস্তুকে নিয়ে বিন্যাস করব। তোমাকে যদি বলা হয় nটি বস্তুর মধ্যে থেকে 8টি বস্তুকে তুমি তুলে নাও, তাহলে তুমি কখনো কি ওই n এর থেকে বেশি বস্তুকে তুলতে পারবে? তুমি একটাকে তুলতে পারো, দুটোকে তুলতে পারো, তুমি সর্বাধিক nটি বস্তুকেই তুলতে পারো, n এর থেকে বেশি তো তুমি তুলতে পারো না। তাহলে nটা সবসময়, বা n এর কথা তুমি বলো, আর যে বস্তুগুলোকে তুলছি সেটা সর্বাধিক n এর সাথে সমান হতে পারে অথবা ছোট হতে পারে, অর্থাৎ nটা গ্রেটার অর ইকুয়াল টু r হতে পারে, তাই কি নয়? কারণ আমার তো ক্যাপাসিটি nটি বস্তু, তাহলে আমি তার থেকে বেশি তুলবো কি করে? তাহলে সর্বাধিক nটা কি গ্রেটার অর ইকুয়াল টু r হতে পারে, মানে আমি n এর থেকে কম বস্তুকে তুলতে পারি অথবা n এর সমান বস্তুকে তুলতে পারি, তার থেকে তো বেশি তুলতে পারি না। ঠিক আছে, এইবার আমরা পারমুটেশনের এনপিআর এ চলে আসলাম। এনপিআর কি জিনিস? এই পি, মানে পারমুটেশনের পি, ঠিক আছে? এই পারমুটেশন থেকেই, বিন্যাস থেকেই পি আসছে। তাহলে এনপিআর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে টোটাল এন খানা বস্তু, তো তার ভিতর থেকে তুমি আর খানাকে তুলবে, তাহলে প্রথম বস্তুটা যখন তুলবে তুমি কত উপায়ে তুলতে পারো? এন খানা উপায়। প্রথম বস্তু তোলার সময় তোমার কাছে উপায় কতগুলি? এন খানা। তাহলে আমি কি লিখতে পারি? প্রথম বস্তুর জন্য এন লিখতে পারি। কি? তাহলে এনপিএন, এনপিআর, এটাকে আমি প্রথম বস্তুর জন্য কি লিখছি? এন লিখলাম। তাহলে আমার একটা বস্তু অলরেডি তোলা হয়ে গেল। তাহলে এখন সেকেন্ড বস্তুটা যখন আমি তুলবো, তাহলে মাত্র একটা তো বাইরে চলে গেল, হিসাবের বাইরে। তাহলে এখন আমি তার জন্য কি একটা কমে তুলবো, তাই না? তার জন্য উপায় কি? n-1। দুটো বস্তু তোলা হয়ে গেল। তাহলে এখন আমার হাতে কতগুলো উপায় আছে? n-2। এইভাবে চলতে চলতে আমি যখন লাস্ট বস্তুটিকে তুলবো, তম বস্তুটিকে তুলবো, তখন তাহলে কি হবে? n-, এইখানে গুরুত্বপূর্ণ হিসাব, ভালো করে দেখো। যখন আমি 2 নম্বর বস্তুকে তুলছি তখন n থেকে 1 বিয়োগ হচ্ছে, যখন 3 নম্বরকে তুলছি n থেকে 2 বিয়োগ হচ্ছে, তাহলে যখন 1 নম্বরকে তুলছি n থেকে 0 বিয়োগ হচ্ছে, মানে আমি যত নম্বরকে তুলছি 1 কম করে বিয়োগ হচ্ছে। তাহলে আমি যখন 8 নম্বরকে তুলবো, তাহলে আর থেকে 1 কম বিয়োগ হবে, r-1 বিয়োগ হবে। বোঝা গেল? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 করে n-r প্লাস 1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এনপিআর সমান সমান, এটা হচ্ছে পারমুটেশনের মেরুদণ্ড। ঠিক আছে, এটাকে তোমাদের মাথায় রাখতে হবে একদম, যেভাবেই হোক। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর। এই আর ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল আর, এটাকে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, এই দুটো মানে একই জিনিস, কোনো সমস্যা নেই, দুটো মানে এক। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা একটু বলি। দেখো, ধরো আমি লিখলাম ফ্যাক্টোরিয়াল 2, এটা মানে হচ্ছে 2 ইন্টু 1। লিখলাম ফ্যাক্টোরিয়াল 3, এটা মানে 3 ইন্টু 2 ইন্টু 1। এবার ধরো লিখলাম ফ্যাক্টোরিয়াল 4, এটা মানে 1 2 3 4 এর গুণফল, এইভাবেও লেখা যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল n কে আমি লিখতে পারি এইভাবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট করে ইন্টু n। এবার তোমার ইচ্ছে হলো না আমি এইভাবে লিখবো, আগের নিয়মে লিখি, তাহলে আগের নিয়মে লেখো, এটাকেই লেখা যায়, কি লেখা যায়? n, এবার 1 করে কমবে, n-1 n-2, কমতে কমতে এক সময় কোথায় যাবে? 3 ইন্টু 2 ইন্টু 1, একই ব্যাপার, ওটা আর এটা, এই দুটোর কোনো তফাৎ নেই, একই জিনিস। আশা করি বোঝা গেছে। এইবার আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, খুব ভালো করে মন দিয়ে দেখবে। এনপিআর, কে তো আমরা এইভাবেও লিখতে পারি, যেটা লিখেছিলাম সেটাকে আগে লিখে নিচ্ছি। এইটুকু তো লিখেছিলাম, এর সাথে আমি একটু কাজ করছি। কি কাজ করছি? একটু ভুল হয়ে গেল। আচ্ছা, বাদ দাও, ওই পেজে যাই, নতুন করে পড়ি।
নেক্সট পেজে দেখো যেটা লিখছিলাম এনপিআর, তাকে কি লিখলাম n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট ডট করে n মাইনাস আর প্লাস ওয়ান, এটুকু তো আমাদের হাতে ছিলই। এইবার আমরা বাড়তি যে কাজটা করতে চাইছি সেটা হচ্ছে এটা আর এর আগের টার্ম পর্যন্ত বিয়োগ হয়েছে, আমরা যদি তারপরের থেকে কমাতে থাকি তাহলে এর পরেরটা কত হবে, নিশ্চয়ই n মাইনাস আর, তারপরে n মাইনাস আর মাইনাস ওয়ান, এরকম ভাবে ডট ডট করে লাস্টে কত আসবে, 2 ইন্টু 1 আসবে। তাহলে আমি বাড়তি যে কাজটা করলাম সেই কাজটা আমি নিচে ভাগ করে দেবো, নয়তো ব্যালেন্স হবে না। তাহলে এটা তো আমি গুণ করেছি, ইন্টু মানে তো গুণ, তাহলে এটাকে ভাগ করে দিলাম n মাইনাস আর ডট n মাইনাস আর মাইনাস ওয়ান ডট ডট করে 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই জায়গাটায় ভালো করে খেয়াল করো, উপরে যেটা আছে n থেকে কমতে কমতে লাস্টে 1 এসেছে, তাহলে এটাই অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়াল n নয় কি? n থেকে কমতে কমতে 1 এসেছে মানে টোটাল n খানা পদের গুণফল তো, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n। আর নিচেরটা কি হচ্ছে, নিচেরটা ওই একই জিনিস n মাইনাস আর, কারণ 1 থেকে n মাইনাস আর পর্যন্ত গুণফল আছে, তাহলে n মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল হবে এটা। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে মনে রাখতে হবে তোমার। NPR সমান সমান ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস আর। বোঝা গেল? একদম পারমুটেশনের হৃৎপিণ্ড, কোন রকম যেন ভুল না হয়। তো এই পারমুটেশনের যখন আমরা NPR-টা বলেই দিলাম, তাহলে কম্বিনেশনটা বলতে আর ক্ষতি কি? কম্বিনেশনটা কি হয়, NCR। কি হয়, NCR। সি মানে কম্বিনেশন, তাই NCR। এটাকে লেখা যায় ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। ঠিক আছে, এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। তো দেখো দুটো তফাৎটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা যখন পারমুটেশন লিখলাম তখন কি, উপরে n, এর উপরে n, আর ওর নিচেরটা কি হচ্ছে n মাইনাস আর, আর এর নিচে আরটা গুণ করে হচ্ছে শুধু, তার বাদ বাকিটা n মাইনাস আর একই আছে। বোঝা গেল? ফ্যাক্টরিয়াল 1 সমান সমান 1, ফ্যাক্টরিয়াল 0 সমান সমান 1, এগুলো মনে রাখবে একটু। তাহলে নোট, ফ্যাক্টরিয়াল npn এটা সমান সমান, আমি কি লিখতে পারি ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস n এর ফ্যাক্টরিয়াল, তার মানে কি দাঁড়াচ্ছে এটা, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 0। আর এই যে আমরা লিখলাম না npn, npnটাই তো অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়াল n। তাহলে এই ফ্যাক্টরিয়াল n সমান সমান কি হচ্ছে, ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট ফ্যাক্টরিয়াল 0 সমান সমান ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n, তার মানে এটা ওপর নিচে কেটে গেলে 1 হচ্ছে। তাহলে ফ্যাক্টরিয়াল 0 মানেই কি 1, সেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম। বোঝা গেল? এইভাবে তোমরা প্রমাণগুলো একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এইবার কিছু কথা, ফ্যাক্টরিয়াল n কে আমরা এরকম ভাবে তো লিখতেই পারি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট করে, কি বলেছিলাম 3 2 1। এইবার আরেকজনের ইচ্ছে হলো, সে বললো যে আমি এইভাবে লিখবো না, সে লিখতে পারে ফ্যাক্টরিয়াল n সমান সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। একই ব্যাপার, সে সবটা গেল না, একটা পদ আলাদা করে দেবে, তারপর একটা n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল n মাইনাস টু বা ফ্যাক্টরিয়াল n মাইনাস, এরকম ভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। ধরো লিখলাম ফ্যাক্টরিয়াল 6 সমান সমান 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 লিখতে পারি। আবার আমার ইচ্ছে হলে আমি লিখতে পারি ফ্যাক্টরিয়াল 4 সমান সমান 4 ফ্যাক্টরিয়াল 4 3 ফ্যাক্টরিয়াল 2। ঠিক আছে, এইভাবে লেখা যায়, এতে কোনো সমস্যা নেই। তো এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা বললাম সেটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো
এন সংখ্যক বিভিন্ন বস্তুর থেকে সবগুলি পৃথক নয়। এন সংখ্যক বস্তুর সবগুলি পৃথক নয়, এমন এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আমি যদি আর সংখ্যক বস্তুকে নিয়ে বিন্যাস করি, ঠিক আছে? ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? আমার টোটাল বস্তু n, কিন্তু আমি তার থেকে আর সংখ্যক বস্তুকে নিয়ে বিন্যাস করব, এবং বস্তুগুলো কেমন? সবগুলো পৃথক নয়, অর্থাৎ কেউ কেউ ওদের ভিতরে একই রকম বস্তু থাকতেই পারে, তাতে নো প্রবলেম। ধরো আমি লিখলাম যে p সংখ্যক a বস্তু আছে, p সংখ্যক, q সংখ্যক আছে b বস্তু, আর r সংখ্যক আছে c বস্তু, আর বাকিগুলো ধরো অন্য যে কোনো বস্তু, আর টোটাল বস্তুর সংখ্যাকে আমি ধরে নিলাম n। তাহলে এদের বিন্যাসটা কি হবে? দেখো, একই বস্তুকে আমি বারবার লিখতে পারবো না, যেগুলো একই বস্তু আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ আমি যদি বিন্যাসটাকে লিখি, সেই বিন্যাসটাকে কিভাবে লিখতে পারি? বিন্যাসটাকে লিখতে পারি ফ্যাক্টরিয়াল n, মানে টোটাল তো n উপায়ে সাজানো যায়, কারণ nটা বস্তু আছে, বাই ফ্যাক্টরিয়াল p, ফ্যাক্টরিয়াল q, ফ্যাক্টরিয়াল r। কেন লিখলাম? কারণ p খানা বস্তু তো সেম, তাহলে আমি বারবার কেন হিসাব করব? সেম বস্তুকে দেওয়ার কোনো বিন্যাস হচ্ছে না। আচ্ছা, ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো টোটাল ফল 20টা, তার ভিতরে আমরা এরকম ভাবতেই পারি যে টোটাল ফল 20টা, তার ভিতরে কলা আছে 4টি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো লেবু আছে 3টি, আম আছে 5টি, আর বাদ বাকি ওই সব ফলগুলো একটা একটা করে আছে। যা খুশি থাক, তাতে আমার দেখে লাভ নেই, যে এই কলা আছে 4টি, লেবু আছে 3টি, আম আছে 5টি, বাদ বাকি ফলগুলো একটা একটা করে আছে। তাহলে এদের বিন্যাসটা কি হবে? এদের বিন্যাসটা হবে টোটাল ফ্যাক্টরিয়াল 20 হবে, কারণ 20টা ফল, বাই যেহেতু কলা 4টে একই রকম, তাই এটাকে দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? ফ্যাক্টরিয়াল 20 বাই ফ্যাক্টরিয়াল 4 করতে হবে। আচ্ছা, কেন করতে হবে তা বুঝতে তো পেরেছো, কারণ একই হিসাব তো বারবার করা যাবে না। ফ্যাক্টরিয়াল 4, লেবু যেহেতু কটা আছে? 3টে আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3, আম ফ্যাক্টরিয়াল 5। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এইবার এই বিন্যাসের যে আমরা সূত্রটা শেখালাম, এই সূত্রটা মাথায় রাখতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো লিখলাম ফুটবল, ঠিক আছে? তো ফুটবলে টোটাল অক্ষর কতগুলো আছে? 8টা। তাই টোটাল অক্ষর সংখ্যা 8টি। এর ভিতরে দেখো ও দুটো সেম, এল দুটো সেম, তাহলে দুটো ও দুটো এল, তাহলে বারবার হিসাব করে লাভ নেই। তাহলে এদের বিন্যাসটা কি হবে? টোটাল 8টা অক্ষর, তার মানে কি হবে? 8টা অক্ষর বলে ফ্যাক্টরিয়াল 8 ওপরে, আর যেহেতু ও দুটো, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ দুটো হিসাব আমরা কেন করবো? আমরা তো একটা হিসাব করতে পারি। আচ্ছা, ফ্যাক্টরিয়াল 2 নিচে, ফ্যাক্টরিয়াল এল এর জন্য ফ্যাক্টরিয়াল 2 নিচে, ব্যাস আমাদের হিসাব বরাবর, কোনো সমস্যা নেই, একদম বিন্যাস হয়ে গেল। এইবার আশা করি এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা নেই, নোট করে নিলে নিতে পারো। আচ্ছা, দেখো নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি হচ্ছে ধরো বলা হলো n সংখ্যক বস্তুর থেকে, n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তুকে পুনঃস্থাপন প্রক্রিয়া। পুনঃস্থাপন মানে কি?
আমি একটা তুলবো, তার পরিবর্তে আবার একটাকে রেখে দিতে হবে, ঠিক আছে? মানে আমি ওই একটা এতক্ষণ যা করেছিলাম যে প্রথমটাকে n উপায়ে তুলছিলাম, তারপরটাকে n-1 তুলছিলাম, এবার কিন্তু তা হবে না। আমি যে একটাকে তুলছি আর পরেরটা তোলার সময় আগেরটাকে রেখে দিতে হবে আমার। তাহলে কি টোটাল বস্তুর সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, টোটাল বস্তুর সংখ্যা সবসময় n থাকছে। তাহলে প্রথম বস্তুকে যদি n উপায়ে তুলতে পারি, আমরা পরের বস্তুকেও তোলার জন্য কি হবে, ওই n উপায়ই হবে। কারণ তো আমি তো একটা তুলেছি আবার একটা রেখেই দিয়েছি, কারণ তো একই ব্যাপার হচ্ছে। তাহলে তাহলে পরের বস্তুকে n উপায়ে, এইভাবে আমরা যদি তুলতে থাকি তারপরটাকে n উপায়ে, এইভাবে ডট ডট করে আমি টোটাল কতগুলো n হতে পারে, আমি আরখানা বস্তু তুলছি, তাহলে r বার হবে n। সুতরাং এটা কত হচ্ছে n টু দি পাওয়ার r, ঠিক আছে? এইভাবে দুটো বস্তু যদি হয় তাহলে সেক্ষেত্রে n স্কোয়ার হবে, n কিউব হবে। এবার ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 5টা রসগোল্লা নিলাম। এই 5টা রসগোল্লার ভিতর থেকে তোমাকে বলা হলো যে এই 5টি রসগোল্লা থেকে তুমি 4টে রসগোল্লা তোলো। কটা তুলবে? 4টে তুলবে। তাহলে বলো তো তুমি প্রথম রসগোল্লাটাকে কয় উপায়ে তুলতে পারো? টোটাল 5টা আছে তো, তাহলে প্রথম রসগোল্লাকে 5টা উপায়ে তুলতে পারো, পরের রসগোল্লাটাকে 5টা উপায়ে তুলতে পারো, এইভাবে তুমি টোটাল 4বার তুলছো। তাহলে 5 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো যেটা n সংখ্যক বস্তুর মধ্যে থেকে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তুকে যদি তোলা হয়, এবং এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে এই m সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তুকে তুলবো, যেখানে m সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। মানে টোটাল প্রথমেই আমি m সংখ্যককে বাদ দিয়ে দিচ্ছি, যে m এর ভিতর থেকে আমি r তুলবো ঠিকই, কিন্তু তার ভিতর থেকে আমি কাকে বাদ দিচ্ছি? m খানা আগেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে টোটাল আমার বিন্যাসটা কিভাবে হতে পারে? তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা m সংখ্যককে কিন্তু প্রথমেই নির্দিষ্ট বস্তু হিসেবে বাদ দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে বিন্যাসটা হবে যেটা, সেটা হচ্ছে টোটাল n থেকে m বাদ চলে যাচ্ছে আগেই, তাহলে কি হচ্ছে n মাইনাস m p r। এইবার দেখো, ধরো একই কোশ্চেন, n সংখ্যক বস্তু, তার থেকে r সংখ্যক বস্তুকে তুলবো। এই যেটা বলেছিলাম না যে m সংখ্যককে বাদ দিয়ে দিলাম, এবার বলছি m সংখ্যককে বাদ দেবো না, m সংখ্যক বস্তু নির্দিষ্ট থাকবে। এবার বলছি কি m সংখ্যক বস্তু নির্দিষ্ট থাকবে, তখন তাহলে বিন্যাসের সূত্রটা কি হবে? তখন বিন্যাসের সূত্রটা হবে, দেখো এই ক্ষেত্রে বিন্যাসের সূত্রটা হবে n মাইনাস m তো উপরে আছে, যা ছিল আগে তাই থাকছে, আর নিচে এবার r এর থেকেও m বিয়োগ হয়ে যাবে, তাহলে n মাইনাস m p r মাইনাস m। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। তো এখনো পর্যন্ত যদি তোমরা প্রথম থেকে ক্লাসটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা চ্যানেলটিকে বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করো। আর বন্ধুরা বা স্টুডেন্টরা, যদি তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলকে ভালোবাসো। আমরা কনসেপ্টের ক্লাস শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা এই পারমুটেশন কম্বিনেশনের প্রবলেম সলভ করব, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আশা করি এতক্ষণে সাবস্ক্রাইব করা হয়ে গেছে, এবং তোমরা এই ক্লাসটি তথ্যপূর্ণ মনে হলে তোমরা লাইক কমেন্ট করতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।